বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি ৪ অক্টোবর শুরু করতে আজ সোমবার আপিল বিভাগে আবেদন জানানো হচ্ছে। রোববার দুপুরে প্রধান বিচারপতির দফতরে কনসাইজ স্টেট জমা দিয়ে আইনজীবী আনিসুল হক সংবাদ মাধ্যমকে একথা জানালেন। আইনমন্ত্রীর আশা, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই বিচারের রায় কার্যকর হবে। মুস্তফা খন্দকারের রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যা মামলার অভিযুক্তদের আপিল শুনানির উদ্যোগ নিয়েছে সরকার। এই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক মামলার সারসংক্ষেপ প্রধান বিচারপতির দপ্তরে জমা দিয়েছেন। কাল সোমবার তিনি শুনানির সময় নির্ধারণের জন্য আবেদন করবেন। আনিসুল হক বলেন, স্টেটমেন্টে এমন কিছু তথ্য তিনি জুড়ে দিয়েছেন যা এই আপিল খারিজ করতে সহায়ক হবে। লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন, যিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে ডিপোর্টেড হয়ে গেছিলেন, তিনি যে মিথ্যা কথা বলেছেন সেই কথাটা তুলে ধরেছি। হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিগণ যে জাজমেন্টটা দিয়েছেন সেই জাজমেন্টটা সঠিক এবং তা কেন সঠিক সেই সব কারণ এটার মধ্যে তুলে ধরেছি। অন্যদিকে আইনমন্ত্রী প্রধান বিচারপতির সাথে বৈঠক শেষ করে সাংবাদিকদের বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যেই বিচারের রায় কার্যকর হবার ব্যাপারে সরকার আশাবাদী। ১৬ ডিসেম্বর আগে যে রায় পাওয়া যাবে এবং রায় কার্যকর হবে আমরা অত্যন্ত আশাবাদী। এবং এই যে ১ মাসের ছুটি হবে, ছুটির পরই শুনানি শুরু হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানির জন্য গত মাসে সরকার হাইকোর্টের ৪ বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সেনাপ্রধান হিসেবে বঙ্গবন্ধুকে বাঁচাতে না পারার দায়-দায়িত্ব তার ওপরেই বর্তায় বলে স্বীকার করলেন KM শফিউল্লাহ। তবে তার ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওই সময় বাহিনীতে তার নিয়ন্ত্রণ না থাকায় তিনি ছিলেন নিরুপায়। এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আশকুর রহমান চৌধুরীর রিপোর্ট। আপনার তো ওই সময় ট্রুপস ব্যাগ হয়ে দেওয়া উচিত ছিল, কেন যান নাই? জিয়াউর রহমানের জন্য যান নাই, কেন যান নাই? খালেদা মোশাররফের জন্য যান নাই, কেন যান নাই? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেখ সেলিমের এমন অভিযোগের সময় বিব্রত দেখাচ্ছিল ওই হত্যাকাণ্ডের সময়কার সেনাপ্রধান KM শফিউল্লাহকে। তবে এনটিভির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, এত বছর পরে এসব অভিযোগ অবান্তর। যখন জানি তখন তারা ওই টার্গেটের কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই। ওই সময়টাতে আপনি কেন মুভ করলেন না? আচ্ছা, মুভ তো আর আমার কাছে তো আর একটা হুইং নাই যে আমি উঠে চলে যাব। আমি কারোর মাধ্যমে কিছু করতে হবে। আমি যখন জানতে পেরেছি আমার শক্তিটা হলো ঢাকা ব্রিগেড, এই শক্তি প্রয়োগ করার জন্য আমি ঢাকা ব্রিগেড কমান্ডারকে নির্দেশ দিয়েছি। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে সে মুভ করে নাই। একজন সেনাপ্রধান হয়ে আপনার অধীনস্থ যারা ছিলেন তারা কেন মুভ করলো না? এটার কি দায় দায়িত্ব আপনার উপরে? না, দায় দায়িত্বটা আমার উপরে পড়ে যে সেনাপ্রধান, হ্যাঁ, কিন্তু কথা হলো সেনাপ্রধান তো ট্রুপস কমান্ড করে না। ১ ঘন্টা পর্যন্ত বঙ্গবন্ধু আপনাকে ফোন করার পর বঙ্গবন্ধু জীবিত ছিলেন। 10 মিনিট লাগতো ট্রুপস নিয়ে ক্যান্টনমেন্টে। আমাকে তিনি টেলিফোন করেন নাই। আমি যখন চেষ্টা করে ওনাকে পাচ্ছিলাম না, এক পর্যায়ে গিয়ে পেয়েছিলাম। যখন আমি পেয়েছি তিনি আমার গলার আওয়াজ শুনি মানে একটু রাগান্বিত হয়ে বললেন যে, শফিউল্লাহ, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করছে, কামালকে বোধহয় মেরে ফেলছে, তুমি জলদি ফোর্স পাঠাও। তখন আমি বললাম যে, স্যার, আমি কিছু করছি, কারণ বাই দেন আমি ঢাকা ব্রিগেড কমান্ডারকে বলেছি যে ট্রুপস মুভ করো। ক্যান্টনমেন্টে কিভাবে রশিদ ঢুকলো, সাপায়ের জামিনের কাছে দেয় কিভাবে হলো, উকিল শেখ মুজিব, কেন আপনারা তাদের ঢুকতে দেন, কেন অ্যারেস্ট করলেন না? এর জবাব দিতে হবে। এইটি তো আমারও অভিযোগ। আমি নির্দেশ দিয়েছি আমার ঢাকা ব্রিগেড কমান্ডারকে যে এটা প্রতিহত করো। এই নির্দেশ পাওয়ার সত্ত্বেও ওরা কেমনে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে? ওই সময় সত্যি কথা বলতে কি যে ইট ওয়াজ আউট অফ মাই কন্ট্রোল। আওয়ামী লীগের শেখ সেলিম যে অভিযোগ তুলেছেন তার সুরাহা না হওয়া পর্যন্ত দলের কর্মকাণ্ড থেকে নিজেকে আপাতত বিরত রাখছেন বলে জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য KM শফিউল্লাহ। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ৩ মাসের মধ্যে দেশে সোয়াইন ফ্লুর সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে রোগতত্ত্ব নির্ণয়ন কেন্দ্র। এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত মোট ১০৩ জনকে শনাক্ত করা হয়েছে। সোয়াইন ফ্লু আতঙ্কে রাজধানীর ৩টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সর্দি কাশির সঙ্গে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা রহমান। মেক্সিকো থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা হয়ে সোয়াইন ফ্লু এখন ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। প্রতিবেশী দেশ ভারতে কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে এরই মধ্যে।
বাংলাদেশে আক্রান্ত 103 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোগতত্ত্ব নির্ণয় কেন্দ্রের পরিচালক ডক্টর মাহমুদুর রহমান জানান, সারা দেশে তাদের নজরদারি রয়েছে। আগামী 3 মাসের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে বলেও তিনি দাবি করেন। 3 মাসের মধ্যে আমরা যেটা বলছি যে 70 থেকে 80 হাজার রোগী হতে পারে বাংলাদেশে, সারা বাংলাদেশে, এবং এটা ভর্তিযোগ্য রোগী। কিন্তু আমরা যদি ইনফ্লুয়েঞ্জার মতো বলি, সেটা আরো কয়েক গুণ। ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস তার চাইতে আরো 5 গুণ, 7 গুণ, 10 গুণ হতে পারে। ইন্টারন্যাশনালি যে প্রেডিকশন করা হয়, সেই প্রেডিকশন করে আমাদের যতগুলি কেস হতে পারে, সেই আগামী 3 মাস 6 মাসের জন্য আমাদের ওষুধের কোনো ঘাটতি নেই। সোয়াইন ফ্লু এবং সাধারণ ফ্লুর লক্ষণ অনেকটা একই রকম। তবে সাধারণ সর্দি কাশির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুল সানবিমসের একজন শিক্ষার্থী সোয়াইন ফ্লু আক্রান্ত হয়েছে। এ খবর অভিভাবকদের মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে স্কুলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছে আরেক ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকা এবং গ্রিনডেল ইন্টারন্যাশনাল। তবে স্কুল বন্ধের মতো পরিস্থিতি এখনো হয়নি বলে জানায় রোগতত্ত্ব বিভাগ। স্কুল বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি বাংলাদেশে এখনো ঘটে নাই। আমাদের যে রোগের সংক্রমণ যেটা হচ্ছে, সেই সংক্রমণের হার হিসাবে এখন এটা দরকার নাই। যে যদি কেউ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাকেতে পানি পড়া, এই ধরনের ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গে ভোগে, তাহলে তারা বাড়িতে থাকবে। এটা হচ্ছে প্রথম পরামর্শ। এবং এদের মধ্যে যদি কারোর শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে হাসপাতালে যোগাযোগ করবে। আতঙ্কিত না হয়ে সোয়াইন ফ্লু প্রতিরোধে হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার, যেখানে সেখানে থুতু কফ না ফেলা, জ্বর সর্দি কাশি হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সুলতানা রহমান, NTV নিউজ, ঢাকা। রমজানের প্রথম দিনটি ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। দীর্ঘ রোজা শেষে ইফতারির মাধ্যমে দিনটি শেষ করেছেন তারা। সামর্থ্য অনুযায়ী প্রত্যেক পরিবারই তাদের সদস্যদের সাথে ইফতারি করেছেন নানা আয়োজনে। জয়ন রহমানের রিপোর্ট। রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, তাই তো ধর্মপ্রাণ মুসলমানেরা দৈনন্দিন কাজের পাশাপাশি রোজার অন্যান্য নিয়মকানুন মেনে সময় কাটান ইবাদত বন্দেগীতে। মসজিদের ইমামেরাও এ মাসে বয়ান করেন রোজার তাৎপর্য। এই রমজান মাসে আমরা জানি যারা সিয়াম পালন করবে, যারা রমজানের রোজাগুলি ঠিকভাবে পালন করবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। এরকম রাতের বেলা যারা কিয়াম করবে, তারাবির নামাজ যারা আদায় করবে, হাদিসে পাকে আল্লাহ নবী এটা তাদের জন্য খুশখবর দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরও সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মুসল্লিরাও মসজিদের প্রতিটি জামাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বেশি পুণ্যের আশায়। প্রথম রোজার ইবাদত বন্দেগী খুব ভালোভাবে কাটাচ্ছি, এ পর্যন্ত রোজা রেখেছি। রোজার মাসে নামাজ পড়া বেশি হয়, আল্লাহর কাছে বাস এটি ফরিয়াদ করি আল্লাহর কাছে, এই সামনে দিয়া 1 মাস রোজাগুলা থাকতে পারি। সারাদিনের সিয়াম সাধনা শেষে সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা শেষ করতে প্রত্যেক বাড়িতেই থাকে ইফতার তৈরির নানা ব্যস্ততা। সামর্থ্য ভেদে ইফতারের উপকরণেও তাই থাকে ভিন্নতা। আমাদের আর কিছু করার নেই, আমরা গরিব মানুষ, তো তার জন্য আমরা হালকা পাতলা একটু ইফতারি বানাচ্ছি এবং কি বেগুনি বাস্তা। সন্তান সন্ততি পরিবার নিয়ে ইফতার করার আনন্দই আলাদা। প্রথম রোজা, এজন্য অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম বাসায়। এবং মাগরিবের আজান শোনার সাথে সাথেই ধর্মপ্রাণ মুসলমানেরা ইফতারির মাধ্যমে শেষ করেন দিনের রোজা পালন। চয়ন রহমান, NTV নিউজ, ঢাকা। দিনভর রোজা শেষে হালকা পানা